আজকে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর থাকবে সেনাবাহিনী। দর্শক বুঝতে পারছেন যে সাম্প্রতিক সময় সবচেয়ে বড় আতঙ্ক মব ভায়োলেন্স। যখন তখন মানুষকে সংগঠিত করে হামলা করা হচ্ছে, বিভিন্ন দোকানপাটে আইন কানুন পুলিশ কোনো কিছু তোয়াক্কা না করে, কোনো কর্তৃপক্ষের কাছে অভিযোগ না করে নিজেরাই সেই আইন হাতে তুলে নিচ্ছে। যেহেতু রাজনৈতিক কর্তৃপক্ষ এখন কোনো জায়গায় শাসন ক্ষমতায় নেই বা জবাবদিহিতার মধ্যে নেই, ফলে এটি নির্বিচার, যার যেখানে শক্তি আছে সেই শক্তি সে প্রয়োগ করছে। একটা বিশৃঙ্খল পরিস্থিতি কোনোভাবেই পুলিশ বা সেনাবাহিনী সেটি সামলাতে পারছে না এবং পালার কথাও না, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তার জায়গায় শুধুমাত্র প্রশাসনিক কাঠামো আছে, সেই কাঠামোটা আবার নানাভাবে বিতর্কিত। ফলে তারা সরকারের নির্দেশনা শুনবে কি শুনবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। এই ক্ষেত্রে যেটা হয় যে রাজনৈতিক কর্তৃপক্ষ যদি থাকতো তাহলে অন্তত এটা নিয়ন্ত্রণ করা যেত। যাই হোক, এখন সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর মব ভায়োলেন্স কোনোভাবেই অ্যালাউ করবে না। এর আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও কিন্তু বলেছেন যে মব ভায়োলেন্সকে আর অ্যালাউ করা হবে না। সেই কথাই বলছে সেনা সদর। কঠোর ব্যবস্থা নেওয়ায় মব ভায়োলেন্স কমে আসার কথা জানিয়েছে সেনা সদর। ইতিমধ্যে কিন্তু বেশ পদক্ষেপ নিয়েছে, বেশ কিছু ধরপাকড়ও করেছে, ফলে এখন কমে এসছে। জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী ভবিষ্যতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার দুপুরে ঢাকা অফিসার্স মেসে অনুষ্ঠিত এক ব্রিফিং এ সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মব ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে। আমরা আগের তুলনায় মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে এনেছি। ব্রিফিং এ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এখনো সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়ালি নির্দেশনা পাইনি, তবে সরকার নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। পুশিন যেটা করছে ভারত, সেই ব্যাপারে বলছেন, এই বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ও কোস্ট গার্ড সতর্ক আছে। সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, তবে এই বিষয়ে এখনো সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো পরিস্থিতি হয়নি। বিজিবি এবং কোস্ট গার্ড বিষয়টি নিয়ে কাজ করছে। দর্শক বুঝতেই পারছেন যে সরকার কিন্তু আস্তে আস্তে সেনা প্রধান বক্তব্য দেওয়ার পর অনেকটা কমেছে এবং এখন তারা কোনোভাবে অ্যালাউ করবে না। এবং নির্বাচনের ব্যাপারে যেটা সেনাবাহিনী বলেছে যে তারা একটা ভালো নির্বাচন করবে এবং যে কোনো মূল্যে, যদি ভাগ করে 50টা আসন করে যদি ভাগ করেও নির্বাচন করতে হয়, পূর্ণ নিরাপত্তা দিয়ে তারা কঠিনভাবে এই নির্বাচনটা করবে, যাতে একটা ভালো নির্বাচন হয়, যাতে অতীতের গ্লানি থেকে মুক্ত পাওয়া যায়। কিন্তু এই মুহূর্তে যেটি সবচেয়ে বড় সংকট ছিল মব ভায়োলেন্স, সেই মব ভায়োলেন্স সেনাপ্রধান হুঁশিয়ারি দেওয়ার পর কমেছে এবং সেনাবাহিনীও কিন্তু ধারাবাহিকভাবে কিছু ব্যবস্থা নিয়েছে। কিছু ইনস্ট্যান্ট রাস্তার মধ্যে কিছু মানে শাস্তিমূলক ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়ার পর সেটি আস্তে আস্তে কমছে এবং এটি একেবারেই শূন্যে নিয়ে আসার প্রত্যয় সেনাবাহিনীর। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গত 10 মাসে যদি সেই পরিবর্তন লক্ষ্য করেন, রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, প্রশাসনিক পরিবর্তন, ওইভাবে কোনো পরিবর্তন হয় নাই। ইউনূস সরকারকে আমরা বলবো, আপনাদের সময় লাগলে সময় নেন, একেবারে সোজা কইরা ফেলা নেই প্রশাসন। প্রশাসন চলবে সরকারের নিয়ন্ত্রণে, কোন জেলা উপজেলার আঞ্চলিক নেতার নিয়ন্ত্রণে, নির্দেশে নয়। আমরা বলতে চাই, রাজনৈতিক নেতৃবৃন্দকে আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন, আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন। যারা আমদাম করবেন, উৎপাদ করবেন, ভোটের আমাদের জনগণ তাদেরকে কিন্তু শিক্ষা দেবে। আগের দিন নাই রে নাতি, বালা বালা খাতি, আগের দিন নাই। কেন্দ্র দখল করে শিল্পী নাইয়া এমপি হইবেন, উপজেলা চেয়ারম্যান, মেয়র হইবেন, ওই দিন আর নাই। কাউকে খাইয়ে ফেলাইছে ওই দিন। ডিসিরা এসপিরা ভোট করবে, ওই দিন আর নাই। ওই জন্যই বলছি যে সময় যতদিন লাগে সরকার নেবে, পরিস্থিতি সহজ এবং নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এর মধ্যে নির্বাচন করতে লাশ পড়বে। আমি যদি পাল্টা অ্যাকশনে যেতাম, এতদিন এই গোলা চিপা 10-15টা লাশ পড়ে যেত। নেতা কর্মীরা গায়ে গোস্ত, গায়ে কামড় দিয়েছিল, ধৈর্য ধরেছিল। আমি বলেছি, ভাই ধৈর্য ধরো। আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, এলাকায় শান্তি সম্প্রীতি সহনশীল রাজনীতির কথা বলছি। ঠিক আছে, যারা
পোস্টার ছিঁড়েছে, ব্যানার ছিঁড়েছে, আগুন ধরিয়েছে, কার্যালয় ভাঙচুর করেছে, জনগণের চরিত্রটা দেখুন। এরা এখন পর্যন্ত জনপ্রতিনিধি না হয়ে এটা করছে, ভবিষ্যতে তারা কি করবে? আমি ঘটনাটি একেবারে বিএনপির চেয়ারম্যান থেকে শুরু করে বিএনপি স্ট্যান্ডিং কমিটির বেশ কয়েকজন লোককে জানিয়েছি, দেখি তারা কি ব্যবস্থা নেয়। ইতিমধ্যেই তো গণমাধ্যম সব জায়গায় প্রশ্ন তুলছে, যারা সরকার বিরোধী দল তো বলছে যে বিএনপির মিত্র হয়ে বিপিনুর যদি এলাকায় এই অবস্থায় পড়ে বাকিদের কি অবস্থা হইবে। এখন বিএনপির লোকেরা যদি নিজের পায়ে নিজে কুড়াল মারে তাহলে আর কার কি করার আছে? একটা বৃহৎ রাজনৈতিক দল যাদের সম্ভাবনা তৈরি হয়েছিল ক্ষমতায় যাওয়ার, জানি না সামনের অবস্থা কি দাঁড়ায়। কারণ এইভাবে চললে আমি তো আমার এলাকায় ভাই ক্যাম্পেইন করতে পারি না, আমার লোকেরা ঘরে থাকতে হুমকি দেয়, প্রচারণায় করতে বাধা দেয়, তাহলে অন্য এলাকার কি অবস্থা? অথচ বিশ্বস্ত হাইব্রিড নেতারা, এই হাসান মামুনের বিরুদ্ধে একটা রাজনৈতিক মামলা আছে, সেটা একজন ছাত্রনেতা, তার বিরুদ্ধে তো 150 মামলা থাকার কথা ছিল। মামলা হয়েছে একটা, দাঙ্গাবাজি, প্রশ্ন ফাঁস, জালিয়াতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁস এবং জালিয়াতি চক্র ছিল, সেটা ছাত্র দলের সভাপতি ছিল, তখন থেকে বোধহয় এই কাজের সাথে জড়িত ছিল। আওয়ামী লীগের আমলেও কন্টিনিউ করেছে, কোর্ট খাই গেছে যে কোনো সময়। যাই হোক, এইগুলো নিয়ে আমি বলতে চাই না, কিন্তু আমি বলতে চাই যে দেখেন, আমি খুব ব্যক্তিগতভাবে এই ঘটনা বিএনপি সমালোচনা করে বক্তব্য দিন। এই কারণে বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে। এমনকি এই ঘটনার আগের দিনও ডক্টর ইউনূসের সাথে মিটিং নিয়েও আলাপ হয়েছে। অত্যন্ত বিনয়ী মানুষ, ভদ্র মানুষ। ডক্টর ইউনূসের সাথে যে বসেছে, বসার দৃশ্যটা দেখেছেন, বসার দৃশ্যটা দেখেছেন? এই একটা দলের প্রধান, একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি ভদ্রতার সাথে হাতটা কাছে বছর একটা বসেছেন, ডক্টর ইউনূসকে সম্মান করছেন। আমরা যেটা বলি, ডক্টর ইউনূস সরকার প্রধান, তার কাজের আমাদের সমালোচনা থাকতে পারে, কিন্তু তিনি বাংলাদেশের সকলের কাছে সম্মানের পাত্র। তারেক রহমানের মতো মানুষ ডক্টর ইউনূসকে এইভাবে সম্মান করে, আমাদের সাথে কথা বললে এইভাবে বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে কথা বলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এই দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনে তাদের আচার ব্যবহার দেখেছি, অত্যন্ত বিনয়ী, মার্জিত, বন্ধুসুলভ আচরণ। আজকে তৃণমূলে হচ্ছে নাকি? এই সিনিয়র নেতাদেরকেই তো এই তৃণমূলকে কন্ট্রোল করতে হবে। তৃণমূল যদি কন্ট্রোল না করতে পারেন, ভোট তো তৃণমূলে, ভোটার তৃণমূলে, তাহলে তো আপনারা রাজনীতিতে আপনারা ভালো করতে পারবেন না, ভোটের মাসে ভালো করতে পারবেন না। তাই আমি সিনিয়র নেতাদের বলছি, তৃণমূলকে কন্ট্রোল করুন, তাদেরকে সংযত হতে বলুন এবং সহনশীল হতে বলুন।